সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং তারেক রহমানের দেশে ফেরার জোর গুঞ্জনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব ও জটিল মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের মতে এই মুহূর্তেই তারেক রহমানের দেশে ফেরাটা সম্ভবত জামায়াতে ইসলামীর নীতি নির্ধারকদের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এই অনিচ্ছার পেছনে মূল কারণ হিসেবে বিএনপির বিশাল এবং নিবেদিত প্রাণ সমর্থক গোষ্ঠীর উপস্থিতি এবং সাধারণ মানুষের ওপর তাদের প্রভাবের বিষয়টি উঠে আসছে। বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমান দেশে ফিরলে জামায়াতের দীর্ঘদিনের সুপরিকল্পিত রাজনৈতিক ছক এবং কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা মিডিয়া ইঞ্জিনিয়ারিং বা কৃত্রিম ন্যারেটিভ বিএনপির বিশাল জনস্রোতের জোয়ারে ভেসে যাবে। গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়া ও মেইনস্ট্রিম মিডিয়ায় জামায়াত যে একক আধিপত্য বা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল, তা তারেক রহমানের শারীরিক উপস্থিতির কারণে ম্লান হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তুরস্ক নিয়ে কিছুদিন আগে যে গুজবটি ছড়িয়েছিল, তা এই রাজনৈতিক কৌশলেরই একটি অংশ বলে এখন মনে করা হচ্ছে। তারেক রহমানকে প্রাণনাশের ভয় দেখিয়ে, নিরাপত্তার অজুহাত তুলে ধরে এবং অতীতের রাজনৈতিক ট্র্যাজেডিগুলোর দোহাই দিয়ে তাকে দেশের রাজনীতি থেকে শারীরিকভাবে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করা হয়েছে। উদ্দেশ্য ছিল এই অন্তর্বর্তী সময়ে জামায়াত যেন নিজেদের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে পারে এবং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নিজেদের লোকবল বসিয়ে অবস্থান শক্ত করতে পারে। উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস, বিশেষত ভারতের রাজীব গান্ধী বা পাকিস্তানের বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো মাথায় রেখে বিএনপিও এতদিন তাদের শীর্ষ নেতাকে দেশে আনার ব্যাপারে অত্যন্ত সতর্ক ও রক্ষণশীল ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে দৃশ্যপট পাল্টে গেছে। পুরো মিডিয়ার আলো এখন এককভাবে তারেক রহমানের ওপর। আগামী অন্তত 7 থেকে 10 দিন এই ফোকাস তীব্রভাবে বজায় থাকবে। দেশের মূলধারার পত্রিকা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, সবখানেই তারেক রহমানের চলাফেরা, জীবনযাপন, তিনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কার সাথে দেখা করছেন বা শপিং করছেন, এমন খবরই প্রাধান্য পাবে। এই ব্যাপক প্রচারণার ডামাডোলে জামায়াতের কষ্টার্জিত মিডিয়া ক্যাম্পেইন আড়ালে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এই মিডিয়া ব্ল্যাকআউট বা ফোকাস হারানোর পরিস্থিতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ও অবস্থান ধরে রাখতে জামায়াত তাদের গোপন এবং শক্তিশালী ট্রাম্প কার্ড ব্যবহার করতে পারে। শহীদ ওসমান হাদিকে তারেক রহমানের অলিখিত প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর একটি সূক্ষ্ম ও দীর্ঘমেয়াদী সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা লক্ষ্য করা যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখা যাবে আপাতদৃষ্টিতে নিরীহ বা হাস্যকর কোনো মিম বানানো হচ্ছে, কিন্তু তার কোনায় বা ব্যাকগ্রাউন্ডে খুব সন্তর্পণে অবচেতনে প্রভাব ফেলার জন্য ওসমান হাদির ছবি জলছাপ হিসেবে জুড়ে দেওয়া হয়েছে। এটি সাধারণ অডিয়েন্স বা নেটিজেনদের মনে এক ধরনের অপরাধবোধ বা গিল্ট ট্রিপ জাগিয়ে তোলার কৌশল, যেন মানুষ তারেক রহমানের খবরে উল্লাস করার সময় অবচেতনে মনে করে যে তারা শহীদের রক্তের সাথে বেইমানি করছে। পাশাপাশি জাইমা রহমানকে ঘিরে একটি দীর্ঘমেয়াদী নেতিবাচক ক্যাম্পেইন বা চরিত্র হরণের ব্লুপ্রিন্ট নিয়েও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। জাইমা রহমানের পোশাক, গায়ের রং, কথা বলার ভঙ্গি বা টোন নিয়ে ট্রল, মিম এবং কুরুচিপূর্ণ সেক্সিস্ট জোকস ছড়ানোর মাধ্যমে তাকে মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার পরিকল্পনা থাকতে পারে। ছাত্র শিবির বা তাদের মতাদর্শের অনলাইন অ্যাক্টিভিস্টরা এই দায়িত্ব নিতে পারে বলে ধারণা করা হচ্ছে, যার মূল লক্ষ্য হল জাইমাকে সামাজিকভাবে বিতর্কিত করা এবং নতুন প্রজন্মের কাছে তাকে গ্রহণযোগ্য না হতে দেওয়া। তৃণমূল পর্যায়েও ভিন্ন কৌশল নেওয়ার আশঙ্কা রয়েছে। সেখানে ওসমান হাদিকে একান্তই দলীয় কর্মী হিসেবে পরিচয় দিয়ে বিএনপিকে তার হত্যাকারী বা শহীদের রক্তের সাথে আপোষকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হতে পারে। ঠিক যেমন অতীতে মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের চেক নিয়ে মিথ্যাচার করে একটি নেতিবাচক ক্যাম্পেইন সফলভাবে চালানো হয়েছিল। অন্যদিকে ভারতের সাথে বিএনপির সম্ভাব্য সরকারের সম্পর্ক নষ্ট করার জন্য নানামুখী উস্কানিমূলক তৎপরতা দেখা যেতে পারে। হাসনাতের মতো করে অত্যন্ত উগ্র ও অকূটনৈতিক বক্তব্য দেওয়া বা সীমান্তে বা হাইকমিশন ঘেরাওয়ের মতো কোনো গণ্ডগোল পাকিয়ে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে। এর সুদূরপ্রসারী লক্ষ্য হল আসন্ন বিএনপি সরকার যেন ট্রানজিট, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, নিত্যপণ্য আমদানি বা তিস্তা ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের সাথে আলোচনায় চরম বেকায়দায় পড়ে। ভারত যাতে কোনো নেগোসিয়েশনে রাজি না হয় এবং উল্টো চাপ প্রয়োগ করে, আর তখন জনগণের ভারত বিরোধী সেন্টিমেন্ট ব্যবহার করে বিএনপিকে সহজেই ব্যর্থ এবং ভারতের দালাল হিসেবে ট্যাগ দেওয়া যায়। অর্থাৎ বিএনপিকে এমন এক ফাঁদে ফেলা হবে যেখানে তারা ভারতের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও অর্থনৈতিক বিপদ। মিডিয়া কাভারেজের ক্ষেত্রেও এক ধরনের পরিকল্পিত বৈষম্য দেখা যেতে পারে। আনোয়ার টিভির মতো জামায়াত ঘনিষ্ঠ বা প্রভাবিত সংবাদ মাধ্যমগুলো তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সৃষ্ট ট্রাফিক জ্যাম বা জনদুর্ভোগকে অতিরঞ্জিত করে হাইলাইট করতে পারে।
অথচ তারেক রহমান যে শুক্র বা শনিবারের মতো সাধারণ ছুটির দিন না বেছে নিয়ে বড়দিনের বিশেষ ছুটিতে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন যাতে জনভোগান্তি কম হয়, সেই পজিটিভ দিকটির বা বিবেচনাবোধের কোনো ক্রেডিট হয়তো এই মিডিয়াগুলো দেবে না, বরং তারা নেতিবাচক দিকগুলোই খুঁচিয়ে বের করবে। সব মিলিয়ে গভীর বিশ্লেষণে যা উঠে আসছে তা হলো আসন্ন নির্বাচনে বিএনপি হয়তো ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে ঠিকই, কিন্তু সেই সরকারের অবস্থা হতে পারে অত্যন্ত নাজুক এবং ভঙ্গুর। সরকার গঠন করলেও তাদের হাত পা এক প্রকার বাধাই থাকবে এবং মেরুদণ্ড হবে দুর্বল, কারণ দেশের স্থানীয় রাজনীতি, ইনফরমাল ইকোনমি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সিলেবাস এবং শিক্ষক নিয়োগ, আইটি খাত এবং প্রশাসনের ডি ফ্যাক্টো বা প্রকৃত ক্ষমতা হয়তো জামায়াতের হাতেই থেকে যাবে। তারা সরকারের ভেতরে থেকে প্যারালাল সরকার চালাবে। আর জামায়াতের এই সুদূর প্রসারী এজেন্ডা সফল করতে অজান্তেই সহায়তা করছে আমার আপনার মতো সাধারণ দেশপ্রেমিক মানুষ, যারা রাজনীতির এই গভীর মারপ্যাচ বা লেয়ারগুলো বোঝেন না, যারা শহীদ ওসমান হাদির লাশের রাজনীতি বা কবরের ওপর লাল শালু বাঁধার নেপথ্যের মনস্তাত্ত্বিক কারণ ধরতে পারেন না এবং আবেগের বশবর্তী হয়ে ভারতের মতো শক্তিশালী প্রতিবেশীকে কেবল গায়ের জোর বা স্লোগান দিয়ে মোকাবিলার আকাশ কুসুম স্বপ্নকে সত্যি মনে করেন। শেষ কথা হলো, আপনি ব্যক্তিগতভাবে বিএনপি, জামায়াত বা আওয়ামী লীগ যে দলই সমর্থন করেন না কেন, কারো ব্যবহৃত না হওয়াটাই বর্তমান সময়ের সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারো মিথ্যা আশ্বাসে, আবেগী বক্তৃতায় বা ইন্ধনে অন্যের সম্পদে আগুন দিয়ে ভাঙচুর করে নিজের ক্যারিয়ার আজীবনের জন্য ধ্বংস করবেন না, অথবা কারো কাল্ট ফিগার বা নেতা হতে গিয়ে নিজের মায়ের বুক খালি করা কোনো দেশপ্রেম নয়। বর্তমান বৈশ্বিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে নিজের পেশায় সৎ থেকে নিজের কাজটা ঠিকমতো করে অর্থনীতিতে অবদান রাখাই হলো সবচেয়ে বড় দেশপ্রেম। রাজনৈতিক দলগুলোর, বিশেষত জামায়াতের এই দ্বিমুখী আচরণ, কৌশল বা মুনাফিকি থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, এটাই এখনকার প্রার্থনা।